গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 8 জুন রবিবার, আর এখন বাজে সকাল 10:15। সৌম্য আর আমি রেডি হয়ে এখন যাচ্ছি রবিবারের বাজার করতে, মানে মাছ দাদার কাছে মাছ আনতে, মাংস আনতে, সব কিছু আনতে আমরা এখন বেরোচ্ছি। সাথে আমও নেব, কারণ এখন আমটা খুব সস্তা এখানে, জানো তো, সব জায়গাতে এবারে আমের ফলন বেশি বলে আম এবারে খুব সস্তা, তাই ভোরে ভোরে আম খাচ্ছি। তো সব কিছু বাজারে নিয়ে বাড়ি ফিরবো। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, বাড়ির যা যা কাজ থাকে সমস্ত কিছু আমার হয়ে গেছে কমপ্লিট। এবার রান্না বান্নার জোগাড়টা শুধু করতে হবে, তাও সবজি টবজি বের করে রেখে চাল ভিজিয়ে তবেই আমি বেরিয়েছি। আর জানোই তো, সৌম্য একা বাজারে গেলে উল্টো পাল্টা ওকে যা দিয়ে দেবে ওই সব নিয়ে চলে আসবে, ওই জন্য আমাকেও যেতে হচ্ছে আর কি। কিন্তু 10:15 বাজলে কি হবে, প্রচণ্ড রোদ। দেখো, বাজার করে আস্তে আস্তে 11:30 তো বেজে যাবেই মোটামুটি, কারণ দাদার কাছে গিয়ে বেশ অনেকটা লাইন থাকে। যদি ভিড় না থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না, আমার তাড়াতাড়ি হওয়ার দরকার নেই, দাদার ভিড় থাকুক, মাছ ভালো বিক্রি হোক, এটাই চাই। তো সৌম্য এখন গাড়ির কভার খুলছে, এবার যাব, তারপর দেখা যাক কখন বাড়ি আসি। এখন আমাদের ব্রেকফাস্টও হয়নি, সকালে শুধু বিস্কিট আর জল খেয়ে আমরা এখন যাচ্ছি। এসে বানাবো ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিন কি করছি না করছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। চলে এসেছি দাদার কাছে মাছ নিতে, আর আজকে বেশ অনেক মাছ আছে, সবই বেরিয়ে গেছে মনে হয়। রুই আছে, চিংড়ি আছে, ওই যে ছোট চিংড়ি, পাবদা, আর বাকি এটা হচ্ছে লাইলন টিকা না গো সৌম্য? হ্যাঁ, বোধহয় তেলাপিয়া বা লাইলন টিকাই বলে যাই। এটা কি মাছ গো? আর ওই চিংড়ি যে ভোলা, ওটা খেলে সব ভুলে যায়, ওই জন্য ওটা খাওয়া যাবে না। চলো এবার যেটা নেব নিয়ে নিই। এই দেখো, আমরা তো চলে এসেছি দাদার কাছে মাছ নিতে, আর এখানে দাদার মেয়ে আমার সঙ্গে গল্প করছে, অনেক কিছু শিখেছে, কত গল্প ওর। ওর দাদা খুব বদমাশ হয়ে যাচ্ছে, বলছে বাবু আজ হাত কাটছে, কাল পা কাটছে, সেগুলো বলছে। আবার বলছে আমি নিজে হাতে খেতে পারি, কিন্তু আমার মাও আমায় খাইয়ে দেয়। তাই তো রে, তুই নিজেও খেতে পারিস নিজে হাতে? মাছিগুলো বিরক্ত করছে বল। তো জামাটা খুব সুন্দর দেখতে, আমায় একদিন পরতে দিবি রে? হ্যাঁ আমার গায়ে হবে, তুই দিয়েই দেখ না, আমার হবে। আমারটা তোকে দেবো, আমারটা তুই নে, তোরটা আমায় দে। দিবি না? তুই কি গান শিখেছিস একবার শোনা দেখি। হ্যাঁ, আমি বোর হয়ে যাব? না, বোর হব না, একটু অল্প করে শোনা, পুরোটা শোনাতে হবে না, অল্প শোনা। হ্যাঁ, আকাশ ঘিরে মেঘ করেছে বলো। আকাশ ঘিরে মেঘ করেছে, শুধু গাছে মাঠে পাটে। গরম দোলনাতে প্রতিদিন কাটে। বাহ, প্রতিদিন খানা দেবে কোনে ফুল, আঁচলেতে ফুলকে ফোঁটা ফোঁটা চুল। বাহ, দারুণ হয়েছে, ভেরি গুড। এ নাও, তোমার একটা, বাবুর একটা, তোমার দুটো নয়। বাবুকে ডাকো, চামচ ফেলবি না। কয় বাবু, কয় তা বাবুকে ডাক। একটা জিনিস, এখানে এই রুই মাছটা নিচ্ছি, 1 কিলো 400 মতো ওজন হয়েছে, ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না। আর এখানে সব মৃগেল, আর এই একটা রুই আছে, এটা 2 কেজি মতো ওজন প্রায়। এত বড় তো লাগবে না, ওই জন্য এটা নিচ্ছি না, এটাই নিচ্ছি। আর এখানে চিংড়ি আছে, এই চিংড়িটা আজকে নেব। আর এখানে ভোলা মাছ আছে। মাছ নেওয়া তো হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বাড়ি। অনেকটা দেরি হলো, প্রায় 1.25 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি এখানে। আমরা তো চলে এসেছি সবজি নিতে, অল্পই নিলাম, আর মাছ তো নেওয়া হয়ে গেছে অলরেডি। এবার পেঁয়াজ নেব, রসুন নেব, হ্যাঁ, কারণ কাল থেকে এখানে বলেছে বৃষ্টি হবে, তো সুতরাং জিনিসপত্রগুলো বাড়িতে থাকলে সুবিধা, তাহলে আর বেরোতে হবে না। তো একটা ফুলকপি নিলাম, চিংড়ি নিয়েছি, ফুলকপি চিংড়ি বানাবো। বাড়িতে অনেক সবজি আছে, তাও অল্প করে একটু টমেটো, একটু আদা নিয়ে নিলাম, বাকি শসা, ধনে পাতা এইসব আছে, লঙ্কা টঙ্কা বাড়িতে আছে, পটল আছে, তো অল্পই লাগবে, এটা নিয়ে নিলাম।
এখানে তো আমরা চলে এসেছি পেঁয়াজ নিতে। এখানে পেঁয়াজ হচ্ছে 5 কেজি 110 টাকা, এরকমভাবে স্লেটে লেখা থাকে। হ্যাঁ, আর পাশের এই গাড়িটায় রয়েছে যেটা 6 কেজি 100 টাকা, এটা একটু ভালো কোয়ালিটি, তো এটাই নিচ্ছি। রূপসার তো মন খারাপ হয়ে গেছে, এখানে সব মটন বিক্রি হয়ে গেছে। আসলে রবিবারে এই দোকান, হ্যাঁ বাইরে নেই দেখেই ছুটে গেলাম আমি, সৌম গাড়ি রাখতে রাখতে বললো খতম হয়ে গেছে। আর এদের কাছে মাটনটা খুব ভালো, লাস্ট প্রায় 3-4 মাস ধরে আমরা এখান থেকেই নিচ্ছি। পিছনে একটা দোকান আছে, বাট ওদেরগুলো আমার খুব একটা ভালো লাগে না, তো দেখি কি করবো, নেবো ওখান থেকে। হ্যাঁ, ওখান থেকে নিয়ে নেবো আজকে। এখান থেকে তো মাটন নেওয়া হয়ে গেল, এই দোকানটা থেকে আগে নিতাম ওই, এখন যেটাই আমরা নিই আর কি, ওদের কাছে আজকে 840 কেজি, এদের কাছে 850। এদের দামটা একটু বেশি থাকে, আর এদের মানে কি বলবো, মাটনের সাইজগুলো অনেকটা বড় থাকে, ওই জন্য একটা গন্ধ থাকে, মানে ছোটোখাটো নয়, এগুলো প্রায় 15 কেজি 14 কেজির হয়, তো ওই জন্য গন্ধ বেরোয় খুব, ওই জন্য এখানটায় আর নিই না, বা দামটা সব সময় বেশি থাকে। তো যাই হোক, আজকে খাবো ভেবেছিলাম, ওই জন্য এখন প্রত্যেক সানডে করেই আমাদের মাটন খাওয়া হয়ে যাচ্ছে, যেটা শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর। সামনের সপ্তাহ থেকে আর খাবো না কিন্তু, হ্যাঁ দেখা যায় না, এটা খাই অল্প অল্প করেই, কিন্তু আজকে যেমন 500 নিলাম, কিন্তু তাও এটা খাওয়াটাও উচিত নয়। তারপরে এই রোদেতে গাড়ি রেখে সিটটার যে অবস্থা, বসার পর ভালোই বুঝতে পারছি। চলো বাড়ি যাই। বাড়িতে চলে এসেছি, আর তোমাদের তো বললামই যে ব্রেকফাস্ট করে যাইনি আমরা, তো এখন ঝটপট করে আগে ব্রেকফাস্ট বানাচ্ছি। ওই যে চিজ দিয়ে স্যান্ডউইচ যেটা বানাই ওটাই বানাবো, আর সাথে পাশে চাও বসিয়ে দিয়েছি, আর ভাতের চালটাও ভেজানো আছে। স্যান্ডউইচটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপর ব্রেকফাস্ট করব। দাদার কাছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মানে বাজারে বেরিয়েছি 1 ঘন্টারও ওপর, তারপর বাড়ি ফিরলাম। তো চলো আগে ব্রেকফাস্টটা ঝটপট করে বানিয়ে নিই, দুজনেরই খুব খিদে পেয়েছে। বসে গেছি ব্রেকফাস্ট করতে, ঝটপট করে এসে বানিয়ে নিলাম এই যে স্যান্ডউইচ, সাথে একটা কলা আর লিকার চা। চলো এটা খেয়ে নিই, তারপর অনেক অনেক কাজ আছে, রান্না আছে, সৌমও পাশে বসে খাচ্ছে। ব্রেকফাস্টের পর তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে করছি 4টেই ঢেঁড়স ছিল, ওই ঢেঁড়সের সেদ্ধ হবে আর কি। সৌম্য অনেকদিন ধরে বলছিল ঢেঁড়স সেদ্ধ খাবে, তো জামাই ষষ্ঠীতে 5 ভাজার জন্য এনেছিলাম, এই 4টে বেঁচেছিল, ওটাই ওকে আজকে সেদ্ধ করে দিচ্ছি, আমি খাই না এটা। আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে দুটো ওভেনেই একদম ঝটপট করে রান্না সারতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে আমি কেটে নিচ্ছি উচ্ছে। আমি উচ্ছে খাই না, খাই একমাত্র একটাই জিনিসে, সেটা হচ্ছে একটা উচ্ছের চচ্চড়ি হয় একদম শুকনো শুকনো করে, তো আমি একমাত্র সেটাই খাই, বিয়ের আগে ওটাই খেতাম। এখন উচ্ছে আলু ভাতেটা পেঁয়াজ দিয়ে মাখলেও রিসেন্টলি ভালো লাগছে ওটা, তো আজকে আর ওটা করবো না। একটা নতুন রেসিপি শিখেছি, রেসিপি নতুন কিছুই নয়, মানে উচ্ছে কুমড়ো ভাজা, একজনের ব্লগে দেখলাম, তো বলছে উচ্ছে কুমড়ো ভাজা নাকি খুব ভালো খেতে। তো বাড়িতে উচ্ছে ছিল, আমার ইচ্ছা হলো যে তাহলে করি। আগের দিন এনেছিলাম চচ্চড়ি খাবো বলে, উচ্ছের চচ্চড়ি খাবো বলে আর কি, তো আজকে ওই উচ্ছে কুমড়োটা আমি আর কি ভেজে নিচ্ছি। উচ্ছে কুমড়োর সঙ্গে আমি অল্প একটা আলুও সরু সরু করে কেটে দিয়ে দেবো, আর একটা পেঁয়াজও দেবো, দিয়ে দেখবো কীরকম খেতে হয়। আর সাথে তো মাটন হবেই। মাছগুলো আজকে আর করবো না, সমস্ত ধুয়ে রাখবো, এখনো পর্যন্ত মাছ মাংসে হাতই দিতে পারিনি। তো দেখি, এই মুহূর্তে আমি সৌম্যকে বলছি, মনে হচ্ছে যদি আমার আরও 2-3টে হাত থাকতো খুব ভালো হতো,
আর আমি এইভাবে উচ্ছের বীজগুলো বাদ দিয়ে দিই, কারণ আমরা দুজনেই বীজটা খেতে খুব একটা ভালোবাসি না, মুখে পড়লে মানে অস্বস্তি হয় আর কি আমাদের, ওই জন্য আমি এইভাবে কেটে কেটে বাদ দিয়ে দিই। ভাত তো আমার অলমোস্ট হয়েই এসেছে, আর এখানে আমি ভেজে নেব উচ্ছে কুমড়ো, আলু, পেঁয়াজ, সাথে অবশ্যই দুটো কাঁচা লঙ্কা। এখানে আমি এবার মাটনটা ম্যারিনেট করে নেব, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রেগুলার ইউজের যা মশলাগুলো, গুঁড়ো মশলা মানে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর জল ঝরানো টক দই দিয়ে ভালোভাবে এটাকে এখন মেখে রেখে দেব। সাইড বাই সাইড আমি মাটনের আলুগুলোও ভাজতে দিয়ে দিয়েছি, কিন্তু এখনও মশলা আমার করা হয়নি, তাই আলুটা ভেজে তুলে রেখে আগে মশলা করব। আজকে দুটো ওভেন বহুত দিন পর জ্বালালাম, মানে জামাই ষষ্ঠীর দিন করেছিলাম, না হলে আমি একটা ওভেনেই রান্না করি, হয়ে যায়, খুব একটা তাড়াহুড়ো তো থাকে না। কিন্তু আজকে যেহেতু মাছ আনতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে আর রান্নাবান্নারও ঝামেলা আছে, তাও এখনও আমার মাছগুলোই ধোয়া হয়নি জানো, বেশিক্ষণ বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। এখন মাটনটা ম্যারিনেট করে আমি মাছগুলোকে আগে ধোবো, তার মধ্যে সবজি এনেছি, ওগুলোকে ধুয়ে গুছিয়ে রাখতে হবে, প্রচুর কাজ প্রচুর কাজ। মাঝে মাঝে মনে হয় 10টা হাত হলে হয়তো ভালো হতো। রান্না তো আমার বেশ অনেকটা এগিয়ে গেছে, এখানে একেবারে দুবেলার জন্য ভর্তি করে হাঁড়িতে ভাত করে নিয়েছি। ভাতটা অনেকটাই গরম আছে, তাই একটু ঢাকাটা খুলে রেখেছি যাতে হাওয়াটা পাস হয় আর ভাতগুলো ঝরঝরে থাকে। এখানে আছে ঢ্যাঁড়স সেদ্ধ মাখা সৌমরেটা, আর স্যালাডে আছে শসা, পেঁয়াজ, টমেটো। এখানে আছে উচ্ছে, আলু, কুমড়ো, পেঁয়াজ যেটা ভেজেছি আজকে প্রথমবার সেটা, আর এখানে মাটনের আলুগুলো ভেজে রাখা আছে। মাটনটাও তো এখানে ম্যারিনেট করে রাখা আছে, আর তেলটা এখন এমনিই আছে কড়াইয়ে, গ্যাসটা অফ করে দিয়েছি কারণ পেঁয়াজগুলো এখন আমার কুচোনো হয়নি। পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু ছাড়িয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, প্রচণ্ড পরিমাণ চোখ জ্বলছে। আর এখানে মাছ এবার ধোবো আর কি, আমি সবজি সমস্ত ধুয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে, আর এখানে মাছটা ধোবো। মাছটার বেশ অনেকটা ডিম আর তেল বেরিয়েছে, তো এটাও ধুয়ে রেখে দেবো, আজকে কিছুই হবে না। আর সব থেকে কষ্টকর কাজ হবে এই চিংড়িগুলো ছাড়ানো। আজকে আমি ছোটো চিংড়িটা নিয়েছি, খুব ছোট নয় এগুলো, এটার দাম নিয়েছে 380 টাকা কেজি। তো এটা ছাড়াবো, এই ছোটোটা ওরা ক্লিন করে দেয় না, এর থেকে বড় যেটা মালাইকারি হয় আর কি, যেটা আগের দিন এনেছিলাম বা বেশিরভাগ সময় ওটাই আনি, তো এটা একটা অন্য রেসিপি বানাবো বলে আনলাম, তো এটা ওরা ক্লিন করে দেয় না। আমি মাটনটাকে কষতে দিয়ে তারপর এটা ছাড়াবো, আগে প্রথমে এই মাছটা ধুয়ে আমি ফ্রিজে ঢোকাবো। আর এইভাবে সমস্ত প্লাস্টিকের ডাব্বাগুলো আমি বের করে নিয়েছি, একটা একটাতে এক একটা রাখবো। মাছগুলো তো ধুয়ে আমার সমস্ত বক্সে ভরা হয়ে গেছে, চিংড়িটা এখনো হয়নি, এগুলো আগে ফ্রিজে ঝটপট করে ঢুকিয়ে দিই, বেশ অনেকক্ষণ ফ্রিজ থেকে বাইরে আছে এটা। প্রথমে তো কুচনো পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার যে পেস্ট, হাঁপিয়ে গেছি আমি, সেটা দিয়ে দিয়েছি। আর এই জার ধোয়া জলটা রেখেছি, পরে অ্যাড করব। তো এটা বেশ ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি, এবার ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেব। এখানে মাটন কষানো তো হয়ে গেছে, আর প্রেশার কুকারে জলও বসে গেছে, এই গরম জলের উপসা মাটনটা দিয়ে দেবে, তাতে টেস্টটা ভালো হয়। আর আলু তো অলরেডি দিয়েই দিয়েছে, আর আমার চান হয়ে গেছে, এবার আমি পুজো করে নেব। আর রূপসা ততক্ষণ মাটনটা পুরো ফিনিশ করবে, মানে রান্নাটা কমপ্লিট করবে আর কি। তো 3-4টে সিটি হবে, ততক্ষণ আমি পুজো দেবো আর তারপরে খেয়েও নেবো। আর রূপসা ওদিকে চিংড়ি মাছটা বাছছে, এই যে এই কাজটা ভীষণ কুটে কাজ, ভেতরে ভেতরে এত ছোট ছোট দিয়ে দিয়েছে যেগুলো হ্যাঁ মানে বাছা ভীষণই কঠিন। ছোট চিংড়ি বাছা খুবই কষ্টকর, একবার হয়েছিল যে 2-3 ঘন্টা লেগে গেছিল, আমিও কিছুটা সাহায্য করেছিলাম, সেইবারে আরো বেশি আনা হয়েছিল বোধহয়, 1 কেজি নিয়েছিলাম। হ্যাঁ তখন জানতাম না, সবে সবে সংসার শুরু করেছি। হ্যাঁ, তো এই আর কি, এখনো কিছুটা ছাড়িয়ে এই বক্সের মধ্যে রেখেছি, কিছুটা ছাড়ানো হচ্ছে। আজকে নিয়েছি 100 টাকার, মানে ওই 250 গ্রাম মতো, 250 একটু বেশি, 380 টাকা কেজি।
ছাড়ানো কিন্তু খুব ইজি, কিন্তু সাইডে কাজ আছে, ওই জন্য যার কোনো কাজ থাকবে না সে এগুলো বসে কিন্তু করতে পারে। আর আমি অন্য অন্য কাজ করছি, তার মাঝে এটা একার সংসার বোঝই, একটা হেল্প করার কেউ নেই। সৌমুকে যে বলবো ওর পিছনে এত বকবক করতে হবে, তার থেকে মনে হয় যে না, যা সময় লাগে লাগুক, আমিই করব। কিন্তু চাপও হয়ে যায় অনেকটা, রবিবারের বাজার বলে রান্নাবান্নাও একটু অন্যরকম, প্লাস বাজার করতেও হলো, সব কিছু ধুয়ে গুছিয়ে জায়গায় রাখার, আমার সবটা পরিপাটি না হলেও ভালো লাগে না, এই করতে গিয়েই সময়টা চলে যায়। আমাদের মাটন তো এখানে একদম রেডি, আর আমার স্নানও হয়ে গেছে, সৌমুর তো আগেই স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া। এবার আমরা ঝটপট করে খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। রূপসা এখানে সুন্দর করে গুছিয়ে তো আমায় খেতে দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে আমি বলি। ভাত, এখানে ঢ্যাঁড়স সেদ্ধ, এটা হচ্ছে আলু, উচ্ছে, কুমড়ো, পেঁয়াজ ভাজা, আর সাথে একটা লঙ্কা। এখানে মাটনের লাল লাল ঝোল। আমার এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রান্না করার পরে যে মাটনটা নামানো হলো তার যে ঝোলটা, সেই ঝোলটা ভালো লাগে। এটা আবার রাত্রিরে বা কাল সকালে খুব একটা ভালো লাগবে না ঝোলটা শুধু খেতে। আর স্যালাড। চলো, খিদে তো খুব পেয়েছে। আমের চাটনি তো আছে, কিন্তু এখন আর ভালো লাগছে না, পরে খাবো। তো চলো, এবার খিদে পেয়েছে, খেয়ে নিই। ঘড়িতে এখন ওই 5:30টা মতো, আর দেখো আকাশ কিন্তু বেশ কালো করে মেঘ করে এসেছে। আর আমার হেল্পিং হ্যান্ড দিদি কিছুক্ষণ আগেই কাজ করে গেল। এই হেল্পিং হ্যান্ড দিদি সানডে করে 5টায় আসে, তো এই জন্যই জাস্ট কিছুক্ষণ আগেই কাজবাজ করে দিয়ে গেল দিদি। আর আমি এখন ব্যালকানিতে চলে এসেছি জাম নিয়ে। তোমরা আগের ব্লগে দেখেছো এই জামগুলো আমরা নীলাদ্রিনগর থেকে কিনে এনেছিলাম। বিয়ের আগে কোনো ফল খেতেই আমি একদম ভালোবাসতাম না, শুধুমাত্র পেয়ারা ছাড়া। জামটাম তো নয়ই, প্রচণ্ড কষা লাগতো। কিন্তু এখন যেহেতু এখানে সবটা পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়, বা পাওয়া গেলেও প্রচণ্ড দাম, তো এখন আবার এগুলো খেতে কেন জানি না খুব ভালো লাগে বা ইচ্ছে হয়, তো ওই জন্যই কিনে আনা। তো চলো এখন সৌম্য আর আমি জামগুলো খেয়ে নিই। অল্প একটু নুন ছড়িয়ে নিয়েছি, বলে একটু নুন দিয়ে খেলে কষা ভাবটা কম লাগে, সেই জন্য। বেজে গেছে এখন 8:30। বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, আর আবার ওই একই জামা পরে রেডি হয়ে নিয়েছি। না, জামাটা কাল থেকেই পরছি। কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আজকে সকালে বাজার করতে বেরিয়েছিলাম, আর আবারও এখন 2-3বার না পরে কাচতে একটা কীরকম লাগে, যেহেতু আমাকে নিজেকেই করতে হয়। তো এখন যাচ্ছি একটু নীলাদ্রিনগর, একটু আম নেব, সাথে একটু ঘুরে বেড়াবো, কারণ যেহেতু আজকে হলেই রবিবার শেষ হয়ে যাচ্ছে। আর সৌম্যর বাইকটা কালকে যাবে সেকেন্ড সার্ভিসিংয়ে, তো আজকেই সার্ভিসিংয়ে দেওয়ার কথা ছিল সৌম্যর। আমি বলেছিলাম রবিবার একটু ঘুরবো, রবিবার দিনটা দিও না, যদি ওরা একদিন রাখে তাহলে আমাদের ঘোরাটা মাটি হবে। তো ওই জন্য সোমবার ডেট নিয়েছে, কালকে আর্লি মর্নিং ও গাড়িটাকে দিয়ে আসবে সার্ভিসিংয়ের জন্য আর কি। ওখান থেকে বারবার ফোন করে মাথা খারাপ করছে, আপনার সেকেন্ড সার্ভিসিংয়ের ডেট চলে এসেছে, পেরিয়ে যাচ্ছে, কবে দেবেন কবে দেবেন। তো আজকে আটকেছি আমি বেড়াতে যাব বলে সার্ভিসিংটা। এবার যদি না বেড়াতে যাই, সৌম্য আমাকেই সার্ভিসিং করে দেবে, যে কারণে আমাকে বেরোতে হচ্ছে। আর বেশ অনেক দিন ধরে একটা জিনিস খেতে আমার খুব ইচ্ছে করছে, সেই জিনিসটা খেতে হোপফুলি আমরা যাব ইয়ার মাঝে কলকাতায়। দেখা যাক ওখানে গিয়ে জিনিসটা পাই কি না। তো চলো, এখানে সৌম্যও রেডি হয়ে নিয়েছো, একই জামা পরে চলে এসো, তোমাকেও একবার দেখিয়ে দিই। বাবা আজকে দাড়ি ফাড়ি কেটে একদম চিকনাই হয়ে গেছে, দেখো। ছেলেদের দেখবে দাড়ি কাটলেই মনে হয় একদম, হ্যাঁ ফেসিয়াল করেছে এরকম একটা মনে হয়। হ্যাঁ সত্যি, দেখবে এক সপ্তাহ দাড়ি রাখো, মুখটা একটা কিরম লাগবে, তারপর দাড়ি কাটো, দেখো পুরো একদম মানে অন্যরকম। হ্যাঁ, আর আমাদের দেখো কিছু ইয়ে হয়নি। আর আমাকে দেখো না, কতদিন আইব্রো করিনি, মানে একদম কি বিচ্ছিরি। আমার এটা রোগ জানো তো, মানে কোনো অনুষ্ঠান না হলে আমি বেকার বেকার আইব্রো করি না, এটা আমার মানে খুব খারাপ একটা জিনিস। আমার দিদি আমাকে বলে তুই ভিডিও বানাস, একটুখানি সেজে গুজে থাকতে পারিস, লাইনার পরবি, কাজল পরবি, লিপস্টিক পরবি, কে পরে বলো তো? যারা পরে পরে, আমি পারি না গো। চলো এবার, হ্যাঁ তো আইব্রোটা করবো আমি সামনের সপ্তাহে, কারণ সামনের সপ্তাহে একটা জায়গায় যাওয়ার কথা আছে, একটা ইনভিটেশন আছে, এক্ষুনি তোমাদের বলছি না, ওটা পরের শনিবারের ব্লগে তোমরা দেখতে পাবে। তার আগে ডেফিনেটলি আইব্রো করতে হবে, কারণ ভদ্র সমাজে গেলে একটু ভদ্রভাবে না গেলে লোকজন হাসবে। তো চলো এখন বেরোনো যাক। 8:30 বেজে গেছে, 1-1.5 ঘন্টা ঘুরবো, তারপর চলে আসবো। আম কিনবো, আলু কিনবো, আর যেটা খেতে যাচ্ছি সেটা খাবো। রূপসা তো এখন আম নিচ্ছে, এই আমটার নাম হচ্ছে রসপুরি। আগের দিন যেটা আমরা নিয়েছিলাম খাচ্ছিলাম, মুসম্বির মতো দেখতে, বড় বড়। দেখতে একটা অন্য পুরো গোল বলের
আচ্ছা ঠিক আছে, নাহলে এটা নেব না। হ্যাঁ, এটাতে কি নেবে তাহলে না নেবে না? হ্যাঁ আমরা তো চলে এসেছি হিয়ার মাঝে কলকাতায়। আর রূপসা খেতে চেয়েছিল এগ ডেভিল, কিন্তু বললো আজকে নেই, ওই জন্য ভেজ চপের অর্ডার দিতে হলো। আমার না বেশ অনেকদিন ধরে এগ ডেভিল খেতে ইচ্ছে করছিল, তারপর আমি মনে করতে পারছি না যে এখানে কোথায় পাওয়া যাবে, ভাবতে পারছি না। তারপর আমার হঠাৎ মনে পড়লো আমি এদের মেনু চার্টে দেখেছিলাম হিয়ার মাঝে কলকাতাতে যে এখানে এগ ডেভিল পাওয়া যায়। তো এলাম, বেশ অনেকদিন ধরে কেন ক্রেভিং হচ্ছে, তবে আজকে ওটা পাওয়া যাবে না, অন্য দিন। তো আজকে এই জন্য প্রতিবার যেটা নিই একটা এগ নুডলস নিই, আর সাথে ভেজ চপ 1 প্লেট, ওটাই খেয়ে নিই সন্ধ্যা থেকে। তারপরে বাড়ি গিয়ে তো ডিনার করবোই আবার। চলে এসেছে আমাদের ফার্স্ট অর্ডার ভেজ চপ, যেটা গরম থাকতে থাকতে খেয়ে নেবো। আর সৌম্য মনে হচ্ছে খাবে না, ওই জন্য ফোনে কিছু মন দিয়ে দেখছে, আমিই খাই তাহলে। এটা আমার খুবই প্রিয়, এটা সত্যি আমার ভীষণ প্রিয়। ভেজ চপের পর তো অর্ডার দিয়েছিলাম কলকাতা স্টাইল এগ চাউমিন, যেটা চলে এসেছে। আর এবার এটা খেয়ে নেবো, আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছে। আমাদের তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেছে এখন। সৌম্য আমাকে বলছে তুমি বাড়ি গিয়ে ডিনার করতে পারবে, তো দেখা যাক 1-1.5 ঘন্টা পর হলে পারবো। এখন একটু ঘুরবো, দেন বাড়ি যাব। আলুটা আজকে আর নেওয়া হলো না, ওটা কালকে সকালে সৌম্য যখন হাঁটতে বেরোবে তখন ফেরার টাইমেও নিয়ে চলে যাবে। ঘড়িতে এখন 11:35 আর আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, ওই 10টা নাগাদ বাড়ি এসেছি। তারপর বাড়িতে ফোন করে কথা বলছিলাম, আর আমাদের কিছুতেই খিদে পাচ্ছিল না, যেহেতু আমরা ওখানে বেশ অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি। আমরা ওয়েট করছিলাম যাতে খিদেটা পায় আমাদের, কারণ মাটন আছে, ভাতটা তো ছাড়া যাবে না। সব থেকে বড় কথা, ফ্রিজে খুব একটা জায়গা নেই, একদমই ছোট ফ্রিজ, তোমরা জানো। এগুলো রাখারও আমার এখন জায়গা নেই, সমস্ত জলের বোতল বের করে তাহলে রাখতে হতো। তো কালকে আবার সেখানটা মোছামুছি, অনেক খাটনি। তো এতক্ষণ আমরা ওয়েট করলাম, এখনও যে খুব একটা খিদে পেয়েছে এমনটা নয়। তো আমরা দুজনে এখন বসে গেছি একটা জায়গাতেই ভাত নিয়ে খেতে। সৌম্য নিজেও খাবে আর আমাকেও একটু খাইয়ে দেবে, তাই তো। তো সকালের মাটন, স্যালাড আর ভাত। আম ও বের করেছিল খাওয়ার জন্য, আমি আমটা কাটতে দিইনি ওকে, আমি বললাম না থাক, এত কিছু খেয়ে এসেছো, তারপর আর আম খেও না, ভাতটা খাচ্ছ খাও, আমাকেও একটু দিয়ে দাও, তাহলে ভাতটা উঠে যাবে। আর ওই বাসি ভাত পরের দিন খেতেও আমাদের খুব একটা ভালো লাগে না ফ্রিজে থাকলেও, তো ওই জন্য আরও খেয়ে নেওয়া। খেয়ে এখন আমরা আবার এখানে হাঁটাহাঁটি করবো, আমাদের শুতে আজকে অনেকটা লেট হবে, বলো সৌম্য? চলো খেয়ে নিই। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, তারপর এঁঠো মোছা, রান্নাঘর ক্লিন করার সমস্ত কাজই হয়ে গেছে। আর একটু হাঁটাহাঁটিও করলাম, না বাইরে কোথাও যাইনি, ঘর থেকে ডাইনিং, ডাইনিং থেকে ব্যালকনি, এটুকুই হাঁটাহাঁটি করলাম। আর এখন বেজে গেছে 12:15। এখন একটু হাঁটাহাঁটি করতে পারলে ভালো হতো, কিন্তু আর ভালো লাগছে না, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার কথা শুনে বা আমাকে দেখে হয়তো বুঝতে পারছো খুবই টায়ার্ড, সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে, আর শরীর দিচ্ছে না, এবার যেন বিছানা ডাকছে। তো চলো ব্লগটাকে তাহলে এখান থেকেই আজকে এন্ড করে দিই। কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করো। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। নেক্সট ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একটা নতুন জায়গায় যেতে চলেছি আমরা, তো সেটা দেখার জন্য ডু সাবস্ক্রাইব। তো অপেক্ষা করে থাকো সেই ব্লগটার জন্য, খুব তাড়াতাড়ি ফিরছি সেই ব্লগটা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।